ঘটনা নয়, এ ধরনের ঘটনা আমরা দেখেছি গত বছর। খেয়াল আছে আপনাদের কি জানি না, বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্টের আন্ডারে এক সপ্তাহের আশপাশে 4 জনকে এই ধরনের কেউ কাস্টাডিতে মারা গিয়েছে, কেউ আপনার হসপিটালে পুলিশের আন্ডারে থেকে হসপিটালে মারা গিয়েছে। এই ধরনের ঘটনা ঘটেছিল। এই যে ঘটনা আমাদের আবু সিদ্দিক হালদারের সাথে হয়েছে, এটা একটা পরিকল্পিত আমরা মনে করছি। এর সাথে কারা শাসকের কারা যুক্ত আছে, নিশ্চিতভাবে আমরা যারা যারা যুক্ত আছে আমরা বিচার ব্যবস্থার মাধ্যমে সেগুলো উদ্ঘাটন করব এবং তাদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করব। আমরা আমরা দেখছি বা জানি যেটা, কাউকেও যদি সে প্রকৃত সত্যিকার যদি সে চোর হয়, কাউকে যদি ধরনের ধরা হয়, তাকে শারীরিকভাবে কোনো হেনস্থা করা যায় না। কারণ আপনারা জানেন আমাকে 42 দিন জেলে আমি অ্যারেস্ট হয়েছিলাম, বিভিন্ন কোর্টে আমাকে তুলেছিল, প্রতিনিয়ত মেডিকেল করার জন্য নির্দেশ দেওয়া হয়। এই সমস্ত যাদেরকে হয় তাদেরকেও মেডিকেল করার নির্দেশ দেয়, কিন্তু মেডিকেল সার্টিফিকেটটা ফেক সার্টিফিকেট হয়। ফলে যে টর্চার করে, আর উকিলের জজের সামনে গিয়ে বলার মতো সাহস এদের থাকে না, কারণ এদেরকে ভয় দেখানো হয় যদি মুখ খোলে মিথ্যা কেসে, আরো বড় বড় কেসে অ্যারেস্ট করে দীর্ঘদিন আটকে রাখবো। ফলে একদিকে মারধর চলে, শারীরিক অত্যাচার চলে, অপর দিকে যে জজের সামনে উঠে বলবে যে আমাকে এই হেনস্থা করেছে বা আমার এই শারীরিক অত্যাচার হয়েছে, সেটা বলার মতো এত প্রেশার এটাকে সেটা বলতে পারেনি। যে ঘটনা ঘটেছে, এই সর্বোপরি একজন এই পরিবারের একজনই যে ছিল, যে হচ্ছে যার মাধ্যমে পরিবারের সংসারটা চলছে, এদের সংসারটা চলতো যে আর্নিং এর ফলে, তাকে আজকে পরিকল্পিতভাবে হত্যা করা হলো। যে ওখানকার যে এসআই কি নাম আছে, রাজদীপ সরকার, যে মূল যতটুকু খবর পাচ্ছি মূল কালপিট, আমরা জানিয়েছি প্রশাসনকে, আমরা তার পরিবারের পক্ষ থেকে নিয়ে যাওয়া হয়েছিল থানাতে, অভিযোগ দায়ের করেছি। দেখবো আমরা কটা দিন আর অপেক্ষা করবো, যদি এফআইআর পুলিশের পক্ষ থেকে তাড়াতাড়ি স্টার্ট না করে, যদি এত কটা দিন অতিবাহিত হয়ে গেল এখনো পুলিশ এফআইআর স্টার্ট করেনি, মনে হচ্ছে যে না কেসটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। আমরা কোনোভাবেই এটাকে মেনে নেব না। আমরা প্রয়োজনে কোথায় কোথায় যেতে হবে, আইন আদালত তো অবশ্যই হবে, সাথে সাথে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আর কি করতে পারা যায় সেগুলো কিন্তু আমরা বোঝাবো। আইনের সম্মত হওয়াতেই কি এই মারধর করা হলো? দেখুন, আমি পার্টিকুলার এখানে কথা আমি বলবো না, তবে আমার এই যে ছেলেকে আজকে পুলিশের অত্যাচারের কারণে মৃত্যুর করে ঢলে পড়তে হলো, যথেষ্ট আমার অ্যাক্টিভ ছেলে ছিল, কাজের ছেলে ছিল, তারপরেও বলবো আমি এখানে রাজনৈতিক রং লাগাবো না। একটা ছেলেকে তুলে নিয়ে গিয়ে কিভাবে অত্যাচার তার উপরে হয়েছে, তাকে মৃত্যু করে ঢলে পড়তে হলো, এটা কোনো মতেই ছাড় হবে না। যে চুরির অভিযোগ করা হচ্ছে, কিন্তু বাড়িওয়ালার পক্ষ থেকে যার বাড়ি চুরি হয়েছে সে কোনো থানায় এফআইআর করেনি, কোনো অভিযোগ করেনি। এইটা একটা পরিকল্পিত, বলছি তো, একটু ওয়েট করুন, ধৈর্য ধরুন। আমরা আজকে লিভ নিয়েছি, আমাদের কোর্ট আমাদের যে মামলাকে গ্রহণ করেছে, আগামীকাল মামলার শুনানি আছে কলকাতা হাইকোর্টে, অনেক কিছু রহস্য উদ্ঘাটন হবে। এর সাথে প্রশাসনের সাথে শাসকের কারা যুক্ত আছে, দলের কারা যুক্ত আছে, আশা করছি সবগুলো বার হবে। আর আমরা আইন হাতে তুলে নেওয়ার পক্ষে নয়, আমরা সব সময় মানুষকে শান্তির বার্তা দিয়েছি, ল অ্যান্ড অর্ডার মেনটেন করার কথা বলে আসি। তো এই আজকের দিনে দাঁড়িয়েও বলবো আমরা প্রশাসনের প্রতি আমরা আস্থা রাখি। প্রশাসনের যারাই অন্যায় করছে তারা শাস্তি পাবে প্রশাসনের দ্বারাতেই, কোর্টের মাধ্যমে, সেটা আমরা আশা করছি। অবশ্যই আমরা তো তাতে ডিমান্ড রেখে এসেছি। প্রথম কথা, যারা এই অন্যায় করেছে তাদেরকে গ্রেফতার করতে হবে। শুনছি তার ছেলের বাপের কাছ থেকে নাকি 1,75,000 টাকাও নিয়েছে, সেটা ফেরত দিতে হবে। সাথে সাথে যে পরিবারের ওই একজন ছিল, যে আপনার রুজি ছাড়া কেউ ছিল না, রুজি ছাড়া কেউ ইনকামের জায়গা নাই, পর্যাপ্ত পরিমাণে ক্ষতিপূরণ, এবং তার স্ত্রী আছে, তার একটা চাকরি, সরকারি চাকরির ডিমান্ড আমরা করে এসেছি, এগুলো কি সরকারকে পূরণ করতে হবে। বাড়ির লোকজন অভিযোগ করছে যে পুলিশ যখন বাড়িতে তদন্ত করতে আসে বাড়িতেও মারধর করেছে, এবং পুলিশ বলছে জয় শ্রীরাম বল। দেখুন, ওই ধরনের অভিযোগ এখন আমি তার বাড়ির পিতার সাথে কথা বলিনি, ওটা শুনবো। যদি এগুলো হয় আগামী দিনে এগুলো তুলবো। দেখুন, বুঝতে পারবেন আজকে তো কিছুই হয়নি, আজকে এসেছি জানাজাতে আমরা সামিল হতে। আমাদের সিনিয়র, আমাদের রাজ্যের একজন বয়োজ্যেষ্ঠ রাজনীতিবিদ আমাদের সামনে আছে, দেখতে পাচ্ছেন। আমরা আজকে এসেছি শুধুমাত্র অভিযোগ দায়ের হয়েছে,
ফিজিক্যালি হয়েছে, আগের দিনে আমরা বাই মেলে করেছিল, ফিজিক্যালি দিয়েছে, রিসিভ নিয়েছে। আমরা অপেক্ষা করছি এফআইআর কখন স্টার্ট করে এবং তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় সেটার জন্য আমরা এই আব্দুল সিদ্দিক হালদার সে যে দলেরই হোক না কেন, একজন যুবক, 21 বছর বয়স। 2 তারিখে রাত্রেবেলা পুলিশ, শুনলাম অফিসারের নাম রাজদীপ সরকার, সঙ্গে আরো 4 জন বাড়ি থেকে নিয়ে চলে গেল। আইনের নিয়মটা কি, 24 ঘন্টার মধ্যে কোর্টে প্রডিউস করতে হবে, মেডিকেল পরীক্ষা হওয়ার পরে। থানাতে নির্মম অত্যাচার, তারপরে 4 তারিখে কোর্টে প্রডিউস করলো। সাধারণত চুরির অভিযোগে পিসি নেওয়া হয়, পিসিও নেওয়া হলো না, জামিন পেল অসুস্থ অবস্থাতেই। সেই অবস্থাতেই প্রথম মথুরাপুর হাসপাতালে যায়, হাসপাতালে চিকিৎসকরা ফেরত পাঠায়, তারপর চলে যায় ডায়মন্ড হারবার হাসপাতাল। সেই হাসপাতালও সরকারি হাসপাতাল, সুপার স্পেশালিটি হাসপাতাল, সেখান থেকেও ফেরত দেয়। তারপর চলে যায় চিত্তরঞ্জন হাসপাতালে, সরকারি হাসপাতাল, সেখান থেকেও ফেরত দেয়। তারপরে পরিবাররা শেষ পর্যন্ত বাধ্য হয়ে একটি নার্সিংহোমে ভর্তি করে, স্বস্তিকা নার্সিংহোম। কয়েক ঘন্টা সেখানে তার জীবন ছিল, তারপরে তার মৃত্যু ঘটে। যতটুকু জেনেছি, এই নির্মম অত্যাচারের ফলে তার কিডনি দুটো ড্যামেজ হয়ে যায়। কিডনি দুটো ড্যামেজ হওয়ার জন্যই তার মৃত্যু। পোস্টমর্টেম হয়েছে, তার রিপোর্ট আসবে। একজন সাধারণ যুবক, এই নির্মমভাবে যে খুন করা হলো, এই অপরাধীদের শাস্তি চাই। গোটা পশ্চিমবাংলাতে একটা অরাজকতা চলছে, পুলিশি শাসন চলছে। থানা, পুলিশ এরা সমস্ত গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নিচ্ছে। এই ভোলা থানা যে পঞ্চায়েত নির্বাচনের সময় স্বাভাবিক নির্বাচন হতে দেয়নি, তারপরও যারা জয়ী হয়েছে জোর জুলুম অত্যাচার করে বাধ্য করেছে যে অন্য দলে যোগ দিতে। এই থানাটা হচ্ছে থানা না, থানার ওসি হচ্ছে তৃণমূলের সভাপতি। তৃণমূলের নেতা নেত্রীরা যা বলে সেই অনুযায়ী চলে। আর টাকা তোলা, লক্ষ লক্ষ টাকা তুলছে এই ঢোলা থানা। এই ঢোলা থানাটা একটা অভিশাপ। এরকম অনেক থানাই আছে, কিন্তু এত বড় অভিশাপ থানা আর বোধহয় কোথাও আছে কিনা জানি না। এই ঢোলা থানা কাকদ্বীপের একটা অংশ, কুলপির একটা অংশ, মথুরাপুরের একটা অংশ, পাথরের প্রতিমার একটা অংশ ধরে এই ঢোলা থানা। সমস্ত অঞ্চলে এই জুলুম আর অত্যাচার চলছে। এর বিরুদ্ধে সাধারণ মানুষ, মানুষের অধিকার, মানুষের গণতন্ত্র, কোনো রং দল না দেখে এই মঞ্চ, একটা মঞ্চ তৈরি করে সবাই যাতে আসতে পারে, এই ধরনের অগণতান্ত্রিক কাজ যারা নির্মম অত্যাচার করেছে তাদের শাস্তি। আইনে আর একটা কথা বলা আছে, পুলিশ হেফাজতে যদি এইভাবে মৃত্যু হয়, পুলিশের অত্যাচারে যদি মৃত্যু হয়, তাহলে যে মারা যাবে তার জন্য একটা কম্পেনসেশন বলে, অর্থাৎ সারা জীবন ধরে ছেলেটা যা রোজগার করতে পারত সেই টাকা রাজ্য সরকার দিতে বাধ্য। ইতিমধ্যে মামলার প্রস্তুতি চলছে, সিদ্দিক সাহেব বলল, অন্য প্রস্তুতিও চলছে। আজকে ঢোলা থানাতে একটা বিক্ষোভ যা হয়েছে, কিন্তু সবাইকে নিয়ে, সাধারণ সমস্ত মানুষকে নিয়ে, সে যে দলই করুক, এই অত্যাচারের বিরুদ্ধে তারা রুখে দাঁড়াও। ঢোলা থানার অপরাধীদের শাস্তি চাই, চরম শাস্তি চাই। যা দেখলাম উচ্চপদস্থ পুলিশ অফিসাররা তদন্ত হওয়ার আগেই বলে দিচ্ছে ও কিছু না, জামিন পাওয়ার পরে মারা গেছে। জামিন পাওয়ার পরই সে অসুস্থ, কোর্টেতেই হয়, তারপরেই তো হাসপাতালে আসে। ময়না তদন্তের সমস্ত রিপোর্ট আসবে, হাইকোর্টে মামলা হবে এবং অপরাধীরা শাস্তি যাতে পায়। একদিকে কোর্টের
যা বিচার আছে, আইন আছে, তার সুযোগ নেওয়া। অন্যদিকে রাস্তায় আন্দোলন সংগ্রাম আমাদের পরিচালনা করতে হবে দলমত নির্বিশেষে। আমি থানায় যাইনি মানে নয় এটা আমি আর আগামী দিনে থানায় যাব না। এটা নয় নেই যে নওশাদ সিদ্দিকী থানায় যাবে না। সবার একটা শেষ আমরা দেখতে চাই। আমরা চাই না কোনো বাড়ির কারো একটা ফুটফুট 21 বছরের সন্তান মৃত্যুর কোলে ঢলে পড়ুক, যেই সম্প্রদায় হোক না কেন, সেটা হিন্দু হতে পারে, মুসলিম হতে পারে, দলিত হতে পারে, যে কোনো ধর্মের হোক না কেন। দুঃখের বিষয় আমরা দেখেছি অন্যান্য রাজ্যে, যেখানে অন্যান্য সরকার দ্বারা পরিচালিত হয় রাজ্যগুলো, ওখানে পুলিশ দ্বারা এনকাউন্টার হয়। আমরা তীব্র সেখানে সমালোচনা করি। তারপরে আমাদের রাজ্যে দেখলাম গত 15 কি 1 মাসের মধ্যে প্রায় 12 জনকে পিটিয়ে হত্যা করা হলো। যার মধ্যে পিটিয়ে হত্যা করার মধ্যে মুসলিম সমাজেরও ছেলে মেয়েরা পড়েছে। কলকাতার বুকে, খাস কলকাতাতে একটা গরিব ছেলেকে পিটিয়ে হত্যা করা হলো। নিউ টাউনে একটা 22 বছরের ছেলেকে পিটিয়ে হত্যা করা হলো। তারপর আমরা সমালোচনা করলাম পুলিশ কেন সক্রিয় নয়, এই কত বারবার বলছিলাম। কিন্তু দুঃখের বিষয় পুলিশ এত সক্রিয়, অতি সক্রিয় হয়ে আমাদের ভাইকে পুলিশই পিটিয়ে হত্যা করে দিল। আমরা আজকে যে প্রসঙ্গ, থানা যেতে পারতাম, এফআইআর এর জন্য অভিযোগ দায়ের করেছে, কিন্তু আমরা সবসময় শান্তির পক্ষে ছিলাম, আছি, আগামী দিনও থাকবো। আমরা চেষ্টা করি যে যথাযথভাবে আমাদের কাজটা হোক। কাজটা কি, যারা অন্যায় করেছে সমস্ত প্রশাসনকে আমরা দায়ী করি না আর করবো না, কিন্তু প্রশাসনের মধ্যে থেকে যারা এই দাড়িকে ছিঁড়েছে তার আই উইটনেস আমাদের কাছে আছে। আমি বাড়িতে গিয়ে কথা বলছিলাম, এই ছেলের দাদি সম্পর্কে হয়, যখন বাড়িতে নিয়ে এসেছিল এই ছেলে পানি খেতে চেয়েছিল, এর দাদি সম্পর্কে যিনি পানি ফ্রিজ থেকে পানিটা বার করে দেওয়ার চেষ্টা করেছিল, পুলিশের ওই আধিকারিক এর ঘাড় ধরে ফ্রিজের মধ্যে মাথা গলিয়ে দিয়েছে। এই অন্যায় যে করেছে কোনো মতেই ছাড় পাবে না। আমি এখানে আমার একটা পরিচয় আছে, সেই পরিচয়ের ঊর্ধ্বে এসেছি। আমি একজন মুসলিম হিসেবে মুসলিমের পাশে এসেছি, একজন নাগরিক হিসেবে নাগরিকের পাশে দাঁড়াতে এসেছি। এটা আমার বড় পরিচয়। কিন্তু আমি আপনাদের মাধ্যমে বলে যাই, এটাই নওশাদ সিদ্দিকীর শেষ আশা নয়। যদি কেউ মনে করে এইভাবে অন্যায় করে এই দাড়ি ছিঁড়ে রাস্তায় ফেলবে আর পার পেয়ে যাবে, কেউ পাশে থাকুক আর না থাকুক, দেখতে পেয়েছে দেখেন আমাদের রশিদুদ্দিন সাহেব এসে উপস্থিত হয়েছেন, আমাদের ইমতিয়াজ ভাই এসে উপস্থিত হয়েছেন, আমাদের আরো সব আপনাদের এলাকার কাজী সাহেব আছে দেখেছেন। আশা করছি আপনাদের পাশে আমি পাবো, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করব। কিন্তু আমরা এখন প্রশাসনের প্রতি, আমরা আইন বিচার ব্যবস্থার প্রতি আমরা ভরসা রাখবো। আমরা সাথে সাথে এখানে এসেছেন আপনাদের প্রাক্তন বিধায়ক সম্মানীয় কান্তি গাঙ্গুলী মহাশয় এসেছেন, উনি সাইডে আছেন। তো আমরা প্রশাসনের প্রতি ভরসা রাখবো। অলরেডি আজকে আপনাদের জানিয়ে রাখি, আমরা কোর্টে গিয়েছিলাম, আমাদের যে আমরা মামলা করছি, মামলাকে কোর্ট গ্রহণ করেছে। আগামীকালের মামলার শুনানি আছে। আমরা আইনের মাধ্যমে যা যা অন্যায় করেছে সেইগুলো, যারা অন্যায় করেছে তারা শাস্তি পাক, তার ব্যবস্থা আমরা করবো। কারণ আমরা না, ওনার যে ক্ষোভের কথা ঠিকই উনি বলছেন। একজন প্রশাসন অন্যায় করলে সমস্ত জন অন্যায়কে দাগিয়ে দেওয়া যায় না। আপনারা তো এতে ভাববেন বা এটা করতে চাই। গতকালকে আপনাদের মধ্যে অনেকজন শান্তিপূর্ণভাবে থানার সামনে বিক্ষোভ করছিলেন, তো আপনারা জানেন কি ওর মধ্যে প্রশাসনে হয়তো কিছু লোক ঢুকিয়ে দিয়ে ইট ছুঁড়েছিল। আপনারা কেউ ইট ছড়েননি, যারা ওই দিনকে কালকে ছিলেন, আপনারা কেউ ছড়েননি। ইট ছুঁড়েছে যারা, খোঁজ নিয়ে দেখুন, ভিডিও ফুটেজ থাকলে দেখবেন। পরে ছোড়াছুড়ি যখন আলাদা জিনিস, সূত্রপাত যে করেছে দেখুন কে করেছে, দেখলে তখন বোঝা যাবে সব ভেতরের চাল আছে। তা ওরা চাইবে এই ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার জন্য আপনাকে আমাকে উত্তেজিত করবে, উত্তেজিত করে এই মামলার মোড়টাকে ঘুরিয়ে দেবে। কি বলেছে তার উনি বলেছেন, আমার যে ভাই আজকে যার ভাইকে খুন করেছে, মার্ডার করেছে, ভাই বলেছে ভাই আই উইটনেস আমাদের মধ্যে আছে। এ কথাও বলেছে পুলিশের পক্ষ থেকে যে তোর আল্লাহ বাঁচাতে পারবে না। তোর আল্লাহ বাঁচাতে পারলো? তো যে পুলিশে কথা বলেছে, পুলিশ মন্ত্রীর কাছে তার নামে আমরা জানাবো। আমরা দেখবো পুলিশ মন্ত্রী
এই সেই পুলিশ অফিসারের বিরুদ্ধে প্রসিডিং নেয়, তার বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করে। বা কেউ যদি বলেন মেরেছে, চলো যে আবার মারো, লাশের বদলা লাশ, চোখের বদলা যদি আমরা চোখ চাই পৃথিবীতে, তাহলে আর কেউ আর চোখওয়ালা থাকবে? সবাই তো তাহলে অন্ধ হয়ে যাবে। ওটা হতে পারে না। তারপরও বলছি, এটা বলা মানে এই নয় যে নওশাদ ভাইজান চুপ করে গেছে। যে চোখ আমার ভাইকে নিয়েছে আইনের মাধ্যমে, তাদেরকে আমরা কাজ মিলিয়ে তাদেরকে আমরা ব্যবস্থা করব। তবে অনুরোধ করব জনগণকে, আইনের বিচার তো হবেই, তারপর আমাদের ঝিমিয়ে গেলে চলবে না। মাঠে ময়দান আমাদেরকে থাকতে হবে, নাহলে আগামী দিনে আপনার ঘরের ছেলেকে তুলে নিয়ে গিয়ে আবার এই ধরনের অন্যায় করতে পারে, আর একটা ছেলের সাথে করতে পারে। কারণ আমি আপনাদের বলি, একটা থানার নাম পশ্চিমবাংলার, সেটা হচ্ছে সুজাব মালদার, সম্ভবত সুজাপুর থানার। সেখানে প্রায় ছেলেদের নামে মিথ্যা কেস দিয়ে থানায় ডেকে, এই ধরনের অনেক অভিযোগ আছে, থানায় ডেকে সেখানকার অফিসার যারা আয়ে থাকে তারাও কিছুটা টাকা নেয়, পরে তোদের জামিন করিয়ে দেবো বা থানা থেকে সেটাকে করে দেয়। ব্যাপারটা কিছুই নয়, টাকা আদায় করতে হবে। 2 লাখ টাকা চেয়েছে, 1,75,000 টাকা দিয়েছিল, ছাড় হবে না। আমি আপনাদের অনুরোধ করবো, কারো প্রয়োজনে আপনারা পা দেবেন না, এটা অনুরোধ আমাদের। কারো প্রয়োজনে পা আপনারা দেবেন না। কারণ এখানে যারা দাঁড়িয়ে আছেন তাদের সংখ্যাগরিষ্ঠ মুসলিম সমাজের মানুষ, অনেক আমার হিন্দু মায়েরা এসেছিল এখানে, অনেক বাপের এসেছে, এই অন্যায়টাকে তারাও মেনে নিয়েনি। কিন্তু অনুরোধ, আমাদেরকে মিসগাইড করা হতে পারে, কারো প্রয়োজনে পা দেবেন না। আমরা আইনের প্রতি ভরসা রাখছি, আইনের প্রতি ভরসা রাখবো। যারা অন্যায় করেছে আইনের মাধ্যমে তাদের বিচারের ব্যবস্থা করব। আর সাথে সাথে আগামী দিনে এই ধরনের অন্যায় করতে সাহস না পাই, সেই জন্য আপনাদেরকে আমরা ডাক দেব। রাজনীতির ঊর্ধ্বে গিয়ে মানুষের জন্য আপনাদের উপস্থিত হবেন আশা করছি। আজকে দেখুন, এখানে যারা আমরা উপস্থিত আছি, অনেকের বিভিন্ন মত আছে, পরিচয় অনেক ভিন্ন আছে, কিন্তু আমরা উপস্থিত কোথায় হয়েছি? অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছি। তো আগামী দিনে আপনাদেরকে আমরা ডাক দেবো, আপনারা উপস্থিত হবেন। এখন জানাজার নামাজ শুরু হচ্ছে, বাড়িওয়ালার পক্ষ থেকে আমাকে বলেছিল, কিন্তু আমি দেখুন, আপনার মহল্লার নেতা সর্দার হচ্ছে আমাদের ইমাম। তো আমি আমাদের মহল্লার সর্দারকে আমাকে অনুমতি দিয়েছিল, আমি সেটা ওনাকে বলছি, উনি জানান নামাজ পড়াবেন। তারপরে আমরা, অনেকে এটা করেন বা অনেকে করেন না, দোয়া, কিন্তু এটা নিয়ে আমি অনুরোধ করবো, তর্ক কেউ করবেন না। যেটা বলছিস, যেটা বলি সেটা শুনতে হয় আমাদের কথা। তো ইমাম সাহেব জানাজা পড়াবেন, আমি আপনাদের ছোট ভাই শেষে সাবের সানি আমি করবো। আমরা আজকে আমাদের সন্তানের এত কম বয়সের মৃত্যুর দুঃখে ভারাক্রান্ত। আজকের আমরা অনেকটা সান্ত্বনা পেয়েছি। আমাদের চলে যাই পিছনে জায়গা নেই,